জাতির প্রাণশক্তি, তাদের উদ্যম, উদ্ভাবনী চিন্তা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করে। আজকের আলাপ তারুণ্যের রাজনীতি ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। শিরোনাম রেখেছি তারুণ্যের রাজনীতি ভাবনা ও দ্রোহের জুলায়। সঙ্গে আছি আমি বাসায়েক শশী, আর আমাদের সঙ্গে যে তিনজন তারুণ্য আছেন তাদের মধ্যে আছেন মেঘমল্লার বসু, সভাপতি ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়, আছেন উমামা ফাতেমা, জুলাই আন্দোলনের সংগঠক, এবং একই সাথে আছেন উমামা। আপনাকে দিয়ে শুরু করতে চাই, জানতে চাই তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়াকে আপনি 15 বছরের ডাইনামিক্স যদি আমরা দেখি, এখানে তো আসলে ওয়েলফেয়ারের পলিটিক্স বাংলাদেশ আসলে কখনোই হয়নি। তো সেই জায়গা থেকে জুলাই পরবর্তী সময়ে একটা ধারা তৈরি হয়েছে যে ছাত্রদের মধ্যে ওয়েলফেয়ারের রাজনীতি করা, ওয়েলফেয়ারের কথাগুলো তুলে ধরার একটা প্রবণতা তৈরি হয়েছে। কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবস্থা যে ফর্মে আসলে ফাংশন করে এবং বিগত 54 বছর ধরে ফাংশন করে এসেছে, সেখানে দেখা যায় সুবিধাবাদিতা এবং একই সাথে ডেডিকেশন দুইটারই একটা মিক্স আপ থাকে। কিছু মানুষ থাকে যারা খুবই ডেডিকেটেড, কিছু মানুষ থাকে যারা আসলে সুইঙ্গিং, ক্ষমতা যেখানে যায় সেখানে সুইচ করার প্রবণতা থাকে। তো এখনো পর্যন্ত বাংলাদেশ সেই একই প্যাটার্নের মধ্যে আমি মনে করি যে কিছুটা রয়ে গেছে, যদিও ওই তরুণদের সংখ্যা অনেকখানি বেড়েছে যারা আসলে একটা স্বপ্নে দেখে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনেক বেশি ডেডিকেটেডলি কাজ করার ব্যাপারে আগ্রহী, যেটা আমি মনে করি যে 5 আগস্টের আগে সেই ধরনের আশা আসলে তরুণরা দেখতে পারছিল না। তো পুরা রাজনৈতিক স্ফিয়ার অনেক বেশি সুবিধাবাদী এবং চাটুকার লোকে আসলে ভর্তি হয়ে যায়। তো 5 আগস্টের পরে সেই জায়গায় অনেক বেশি আলোচনা সমালোচনার পরিসরটা বৃদ্ধি পেয়েছে, এবং অবশ্যই ছাত্র তরুণ সকলের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটার ফলে একটা, আমি মনে করি যে এটা খুবই পজিটিভ একটা চেঞ্জ, যে রাজনীতিতে এই জিনিসগুলো থাকবেই, কিন্তু তরুণদের মধ্যে ওভারঅল চেঞ্জ আনার একটা প্রবণতা এবং সেটাকে মুখে বলার এবং এক্সিকিউশন করতে চাওয়ার একটা প্রবণতা, এটা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। মেঘমল্লার, আপনি কি আমার বছর পরে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আপনি আপনার দৃষ্টিভঙ্গিটা আসলে কি? দেখেন, আসলে আমি এই প্রজন্মগত বিভাজনটায় খুব বেশি আগ্রহী না। তার কারণ হচ্ছে, আমরা যদি একটু বাংলাদেশ থেকে জুম আউট করে চিন্তা করি, যে আসলে দুনিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিও লিবারাল মডেল দিয়ে গত 25-30 বছর ধরে গোটা দুনিয়াটাকে শাসন করা হয়েছে, এবং সেই শাসন করার মডেলটার একটা পতন ঘটছে। তো আমরা দেখতে পেয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে, ধরা যাক মার্কিন যুক্তরাষ্ট্রে সব থেকে বেশি তরুণদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছেন যে রাজনীতিবিদ, তিনি হলেন বার্নি স্যান্ডার্স। তো বার্নি স্যান্ডার্সের বয়স তো 80-র বেশি, মানে প্রায় 80 ছুঁই, কিন্তু কেন তরুণরা তার কাছে এক ধরনের তাকে পছন্দ করতে পেরেছে বা তার সাথে এক ধরনের ঐকমত্য অনুভব করেছে? একটা আইডিওলজিক্যাল জায়গায় যে তরুণদের উপর করবেন। এই তরুণদের কার্যকলাপের ধরনে যদি পূর্ববর্তী প্রজন্মের কার্যকলাপের ধরনের সাথে বিশেষ পার্থক্য না থাকে, যদি একই দুর্নীতি প্রবণতাগুলি, যদি একই জটিল জিনিসকে ফেস করতে না চাওয়ার জন্য সরল পপুলিস্ট সত্যের মধ্য দিয়ে বিভিন্ন জিনিসপত্রকে এড়িয়ে যাওয়ার চেষ্টা, প্রবণতা, এগুলো বিরাজমান থাকে। রাজনীতির যে চর্চা দীর্ঘদিন ধরে আসলে আমাদের দেশে চলে আসছে বলে আমরা বারংবার বিভিন্ন কথাবার্তাতে সভা সেমিনারে উঠে আসে, সেই চর্চাতে কি কোনো গুণগত পরিবর্তন তাহলে জুলাই আনতে পারেনি নাকি? আমি উমামার সাথে এক জায়গায় একমত, এক জায়গায় দ্বিমত। একমত এই জায়গায় যে 5ই আগস্টকে কেন্দ্র করে একটা বিশাল তরুণ প্রজন্ম, যাদের সম্পর্কে বলা হতো যে এরা কোনো ধরনের, এরা হচ্ছে আই হেট পলিটিক্স জেনারেশন, এরা খালি সোশ্যাল মিডিয়ায় থাকে, এরা কোনোদিন দেশের কথা চিন্তা করে না, দশের কথা চিন্তা করে না, তারা বাংলাদেশ বিষয়ক এক ধরনের আবেগ, অনুভূতি এবং বাংলাদেশের একটা ইতিবাচক পরিবর্তনের জন্য একটা গঠনমূলক কন্ট্রিবিউশন করার যে আগ্রহ, সেটা ম্যাসিভভাবে তৈরি হয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, গত আগস্টে বা গত সেপ্টেম্বরে সেই তরুণের সংখ্যা যা ছিল, আমার মনে হয় না এই প্যানেলে আজকে কেউ বলতে পারবে আজকের জুলাই এসে সেই সংখ্যাটা একই আছে। সেই সংখ্যাটা কিন্তু আবার কমে গেছে, কারণ আমরা দেখতে পেয়েছি যখন এই অভ্যুত্থানকে কেন্দ্র করে এই অভ্যুত্থান কেন্দ্রিক ব্যবসাটা হয়েছে, এই অভ্যুত্থানকে কাজে লাগিয়ে বারবার করে তরুণদেরকে একটা হোমোজেনাস ব্লক হিসেবে উপস্থাপন করার চেষ্টা হয়েছে, এবং তরুণদের কথা বলে, তরুণদের উছিলায় বিভিন্ন রকম অপকর্ম করা হয়েছে। সেটা কিন্তু তরুণদের উপরে দলমত নির্বিশেষে একটা বড় প্রভাব রেখেছে। সেই জন্য যেই ছেলেটা বা মেয়েটাকে গত আগস্টে সেপ্টেম্বরে আমি দেখতাম বলতেছে যে ভাই নতুন একটা কিছু করতে হবে, নতুন এই প্ল্যাটফর্ম করা দরকার, নতুন ওইটা করা দরকার, এই ছেলেমেয়েরা অনেক মাধ্যমে তরুণদের অগ্রযাত্রায় যে জুলাইয়ের আবির্ভাব, তরুণদের নেতৃত্বে যে বড় একটি পট পরিবর্তন ঘটলো, সেখান থেকে তরুণদের আজকে আপনি বলছেন একটা বড় অংশের প্রস্থান ঘটেছে। এটার দায় কি তরুণদের? আমি এই প্রশ্নে আসবো আপনার কাছে। ছোট্ট একদম আন্দোলনের উত্তুঙ্গ মুহূর্তের আগ পর্যন্ত আসলে
আন্দোলনের সময় মাঠে ছিল কোন প্রজন্মটা? এ বিষয়ে বিস্তারিত জানবো। আমি একটু তামির কাছে আসতে চাই। মেঘমল্লার যেমনটি বলছিলেন যে তিনি বলছেন যে প্রত্যাশার জায়গাটা অনেকটাই পূরণ হয়নি এবং এই ক্ষেত্রে সরকারের মানে সরাসরি একটি দায়ের কথা তো তিনি বলছেনই। আপনার দৃষ্টিতে বর্তমান যে রাজনৈতিক কাঠামো, এটা আসলে তরুণদের প্রত্যাশার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ আপনি মনে করছেন? আসলে বিগত 2009 সালের নির্বাচনের পর থেকেই দেশ যে দিকে এগিয়ে গিয়েছে এবং রাজনৈতিক কাঠামো কিন্তু অনেকটাই এফেক্টেড। সেই যে মুভমেন্ট, আমরা বলবো তৎকালীন সরকারের যে মুভমেন্ট, যে রাজনীতিটাকে তারা যেভাবে বদলে দিয়েছে, কিংবা আমাদের তরুণদের মাথার মধ্যে রাজনীতির যে পিকচারটা আমরা গড়ে নিয়েছি, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আজকের দিনের রাজনৈতিক কাঠামো যদি বলেন এটার চিন্তা, এবং যারা নতুন করে রাজনীতিতে আসছেন তাদের চিন্তাও ওই একই জিনিস দিয়ে মোটিভেটেড হচ্ছে, যে আমরা মূলত ওই জায়গাটায় আর ফেরত যেতে চাই না। ওই জায়গাটার যে বৈশিষ্ট্যগুলো আমরা তখন দেখেছি, আমরা সেই রকম বৈশিষ্ট্য আর রাজনীতিতে দেখতে চাই না। সেই রকম একটা জিল নিয়েই কিন্তু বিগত জুন, জুলাই এবং অগাস্ট 3টা মাসেই আন্দোলন হয়েছে। তরুণদের অংশগ্রহণ এখানে যেমন হিউজ পরিমাণে ছিল, বাকি সব বয়সের মানুষই কিন্তু শেষমেশ মাঠে নেমেছিলেন। এইখানে জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত মুভমেন্ট একরকম ছিল। এরপরে মিডল ফ্যাক্টর হিসেবে যে সবার একটা অংশগ্রহণ এই সরকারে কম বেশি করে থাকবে, তো সেই পথ থেকে কিন্তু অনেকটাই বিচ্যুত হয়ে গিয়েছে এই বিগত 1 বছরের বিভিন্ন অ্যাক্টিভিটিতে। আমরা দেখেছি যে সরকার যেমন একটি নির্দিষ্ট সাইড। আমি একটু জানতে চাই যে তরুণদের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে, যদিও এই সরকারের একেবারে প্রথম থেকে বলা হচ্ছিল পেছনে অন্যতম বড় শক্তি তরুণরা, তরুণদের ম্যান্ডেটের উপরে ভর করেই বেসিক্যালি সরকার, কতটুকু যুক্তিসঙ্গত হয়? এক্স্যাক্টলি। আমি তো এই লক্ষ্যটাকে অর্জন করতে যে আমরা যদি এখন আবার একইভাবে যে এক সংগঠনগুলো কিংবা সর্বৈব আমি বলবো তখনকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কমিটি ছিল, আমি যতটুকু জানি তাদের তখনকার যে কমিটি 150-এর অধিক, তাদেরকে নিয়ে কিন্তু আর কখনোই একসাথে বসা হয়নি। তার মানে কি, যারা মূল চালিকা শক্তি ছিল এই সরকার কখনোই তাদের সাথে আর একসাথে বসেনি। কিন্তু সেই যে কমিটি এবং কমিটি বাদেও বিভিন্ন দলের যে অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন থেকে শুরু করে যেসব স্বাধীন ছাত্র সংগঠনগুলো রয়েছে, এবং তাদের সবাইকে নিয়ে কিন্তু বসা উচিত ছিল, তাদের মতগুলো শোনা উচিত ছিল যে কি আশা নিয়ে এই আন্দোলনটা শুরু হয়েছিল এবং দেশকে তারা কোথায় দেখতে চায়। সেই জায়গাটাতে আসলে আপনি বলছেন যে আসলে এক ধরনের একটা গ্যাপ পড়ে গেছে তরুণদের এবং সরকারের মাঝখানে, যেখানে হয়তো বা মত বিনিময় বা যেই আক্ষেপ অনেক ক্ষেত্রে কিংবা সাজেশন সেটা সময় জায়গা মতো পৌঁছাচ্ছে না। এই আলোচনাতে এখানেও আসতে চাই, তবে তার আগে উমামা, আপনার দিতে বলা হচ্ছিল যে লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, নতুন বন্দোবস্ত দেখতে হবে, এবং জুলাইয়ের আন্দোলনের সময় ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির যে চর্চা ছিল সেটার বিরুদ্ধেও তো একটি প্রতিবাদ ছিল। এই অর্থে তারুণ্য যদি প্রকৃত অর্থেই লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে আসতে চায়, গত 1 বছরে কতটুকু সেটার পরবর্তী সময়ে যে পরিমাণ সোসাইটির মধ্যে মিথস্ক্রিয়া হয়েছে প্রতিটা উইংয়ের মধ্যে, আপনি যদি 5 আগস্ট পূর্ববর্তী সোসাইটিটা দেখেন, সেটা অনেক বেশি ডিভাইডেড, এবং সরকার দেখা গেছে নানান উসিলায় হয়তো সে সোশ্যাল গ্যাদারিংগুলোকে অনেক বেশি কমিয়ে এনেছিল, বিশ্ববিদ্যালয়গুলোকে কুক্ষিগত করে রেখেছিল, এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো, সেটা হতে পারে যে মানে বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুর মধ্যে কিন্তু সরকারের এক ধরনের একটা পরোক্ষ প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল, যার কারণে তরুণদের যে প্রকৃত ভাবনা বা তরুণদের বিভিন্ন সংগঠনের মধ্যে যে একটা মিথস্ক্রিয়া, সেটা কিন্তু গত 15 বছর ওই অর্থে সম্ভব হয়নি। যদি আমি বলি যে 1990 সালের পর থেকে আস্তে আস্তে ছাত্র রাজনীতির বা ছাত্র রাজনীতির সংগঠনের প্রতি বিশেষ করে ছাত্রদের এক ধরনের বিমুখতা কাজ করা শুরু করে, যেটা এই 2024 সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে এটার একটা আস্ফালন আমরা দেখি। কিন্তু ছাত্রদের মধ্যে ভাবে যে সমস্যাগুলোর প্রতিনিয়ত সম্মুখীন হতাম, সেই সমস্যা, সেটা ক্যাম্পাসের যে একাডেমিক সিচুয়েশন, সেই একাডেমিক সিচুয়েশনগুলোকে উপলব্ধি করতে অনেকখানি ব্যর্থ হয়। সেটা আমার একটা অবজারভেশন ছিল। এর আগে ধরেন আবাসন সমস্যা ক্যাম্পাসে একটা প্রধান সমস্যা, কিন্তু আবাসন সমস্যা সংক্রান্ত যে আন্দোলনগুলো, সেগুলো কিন্তু ফর্মুলেট হয়েছে কিছুটা 2018-19 এর পরবর্তী সময়ে গিয়ে। কিন্তু এই যে গণরুম গেস্ট রুমের যে রাজনীতি, সেটা তো ছাত্রলীগের দীর্ঘদিন, সেই পুরো 15-17 বছরই কিন্তু তারা এটা করে গেছে। তার মানে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো এগুলো উপলব্ধি করতে একটা দীর্ঘ সময় লাগিয়ে দেয়, এবং ততদিনে যেটা হয় অলরেডি উত্তরণের জন্য অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর তৈরি হয়ে যায়। এখন 2024 সালে এসে লাস্ট যে ঘটনাটা ঘটেছে, যখন অভ্যুত্থানের
9 দফা দাবির মধ্যে 7ম একটা দফা ছিল যে কোনো ধরনের দলীয় ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে থাকবে না, যার কারণে ক্যাম্পাসের যে স্টুডেন্টরা তারা কিন্তু নতুন করে মোটিভেটেড হয়। এবং ক্যাম্পাসের স্টুডেন্টদের মোটিভেশনটা ছিল যে এই ঘটনাটা এই দাবিটা পূরণ হবে কি হবে না সেটা জানি না, বাট এই দাবিটা তো কেউ আসলে কখনোই মেইন স্ট্রিম করে সামনে আনেনি। যখন 9 দফার মধ্যে এটা প্রতিফলন ছিল, একটা দাবি যখন ছিল যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি থাকবে না, এবং সেটার একটা সমর্থনও তো নিশ্চয়ই জুলাইয়ের সময় আপনারা পেয়েছেন। জুলাইয়ের পরবর্তী সময়ও যেহেতু ছাত্রলীগ প্রত্যেকটা হল দখল করেছিল এবং ছাত্রলীগ যখন হল ছেড়ে পালিয়ে যায় তখন কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে থেকে একটা বিশাল ডাক, এটা অ্যাকচুয়ালি ক্যাম্পাসের যারা জেনারেল স্টুডেন্ট তাদের ভিতর থেকে এই ডাকটা ছিল যে তারা আসলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না। তখন আমি যেহেতু যখন ছাত্র ফেডারেশনের সাথে অ্যাফিলিয়েটেড ছিলাম তখন ছাত্র ফেডারেশনের কাছে আমি এই প্রস্তাবনাটা তুলে ধরি যে আপনারা স্টুডেন্ট অর্গানাইজেশন আকারে যেহেতু আপনি স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করছেন, এটা আপনারই দায়িত্ব এই সংকটটাকে কিভাবে করে আপনি অ্যাড্রেস করবেন। যেহেতু প্রশাসন তখনও পর্যন্ত ফর্মুলেট হয় নাই, ভিসি প্রভিসি এগুলো কিছুই ফর্মুলেট হয়নি, তখনই আমি একটা প্রস্তাবনা দিই যে ছাত্র সংগঠনগুলো এখানে একটা উদ্যোগ গ্রহণ করা জরুরি, যেহেতু স্টুডেন্টরা খুবই এক্সট্রিম, মানে কোনোভাবেই তারা ছাত্র রাজনীতি চায় না, এরকম একটা পরিস্থিতিতে চলে গেছে। তাহলে ছাত্র রাজনীতি সংগঠনগুলো তারা ছাত্র ফেডারেশন নিজের জায়গা থেকে একটা সংশোধনী প্রস্তাব দিই যে সামনের দিনে ছাত্র রাজনীতির আজকের দিনে বর্তমান বাস্তবতা তো বলছে এখনো ক্যাম্পাসের ছাত্র রাজনীতি আছে। তো ওই সময় ছাত্র রাজনীতির সংগঠনগুলো তারা এই যে স্টুডেন্টরা ভিতর থেকে যে আর্টসটা আসছে তারা ছাত্র রাজনীতি চায় না, এটাকে প্রপারলি অ্যাড্রেস করে যদি এখানে সংশোধনী প্রস্তাব এবং স্টুডেন্টদের সাথে মিথস্ক্রিয়ার মধ্যে যেত এবং প্রশাসন যদি এখানে একটা মিডলম্যান হিসেবে ভূমিকা পালন করতো, তাহলে ক্যাম্পাসের পরিবেশে আজকে এই ছাত্র রাজনীতি সংক্রান্ত সমস্যাগুলো আরও বেটার সমাধান আমরা করতে পারতাম। বরং আমরা দেখেছি অনেক বেশি জোরাজুরি হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে। একটা পক্ষ তারা দিনের পর দিন রাস্তায় মিছিল করে বেরিয়েছে যে ছাত্র রাজনীতি তারা কোনোভাবেই চায় না, যখনই তাদের সাথে আপনি কথা বলতে যাবেন তখনই তারা একদম আপনার দিকে তেড়ে আসবে যে আপনি কেন এটা কিন্তু শব্দটা ব্যবহার করছেন। কিন্তু পরবর্তীতে তারা ক্যাম্পাসগুলোতে তাহলে পেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতির অভিযোগ দীর্ঘদিন ধরে বিরাজ ছিল, সেটার সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বা তাহলে এই মুহূর্তে তো একটা ইন্টারিম সময়, এই মুহূর্তে এটা একটা ইন্টারিম সময়, কিন্তু আমরা যে একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছিলাম যেহেতু দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতি সংগঠনগুলোর সাথে সাধারণ ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী সময়ে এখনো পর্যন্ত কিন্তু খুবই একটা উর্বর পরিস্থিতি যে ছাত্র সংগঠনগুলোর সাথে স্টুডেন্টদের একটা মিথস্ক্রিয়া হওয়ার সুযোগ আছে। এবং আমি ওই মুহূর্তে সাজেশন দিয়েছিলাম যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি ফরম্যাটটা আসলে কেমন হবে, সেটার জন্য ক্যাম্পাসের যে স্টুডেন্ট, শুধুমাত্র ক্যাম্পাস না, ন্যাশনাল যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো আছে তারা নিজেদের জায়গা থেকে প্রস্তাবনাগুলো দিবে এবং ক্যাম্পাস প্রশাসন বরাবর তারা, এবং সেটা ইন্টারিম গভর্নমেন্ট এবং ক্যাম্পাস প্রশাসন বরাবর তারা তাদের প্রস্তাবনাগুলো দিবে। তাহলে প্রশাসনের উপর একটা চাপ ক্রিয়েট হয় যে তারা এই সমস্যাগুলো সমাধানের একটা উদ্যোগ গ্রহণ করতো। কিন্তু আমরা দেখেছি ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো এই সমস্যাটাকে কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, আর সাধারণ ছাত্র যারা আমরা দেখেছি রাস্তাঘাটে যারা মিছিল করে বেরিয়েছে তাদের সাথে কোনো ধরনের ডিসকাশনে যাওয়া সম্ভব হয় না যে এই প্রশাসন এবং এই যে ছাত্র রাজনীতি তাদের অনিচ্ছার কারণে এই সমস্যাটার কোনো সমাধান হয়নি। এই মিথস্ক্রিয়া কেন আসলে হচ্ছে না বা কি? মেঘমালা বসু, আপনার কাছে আসতে চাই। আমরা বিরতিতে যাবার আগে যেই পুরনো অনেক অভিযোগ, পুরনো যে সংস্কৃতি বিলোপের নয়া বন্দোবস্তের যে কথা বলা হচ্ছিল, সেই বন্দোবস্তের আসলে বর্তমান অবস্থাটা আপনি কি দেখছেন? প্রথাগত রাজনীতির এই যে আধিপত্যবাদের যে কথা বিষয়টি আসে, সেখান থেকে আসলে তরুণরা মুক্তই বা হবে কিভাবে? আপনাদের ভাবনা কি? আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে যে আলোচনাটা বা যে শব্দবন্ধটা বারবার করে ব্যবহার করা হয়, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। এখন আমি আমার সংগঠনের অবস্থানটা ফার্স্টে বলি। আপনারা যারা আমাদের রাজনীতি ফলো করেন তারা জানেন যে আপনি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেও দেখতে পাবেন যে আমার যদি 10টা স্ট্যাটাস আমি রাজনীতি বিষয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টি সিপিবি কোনো একটা স্ট্যাটাস, সিপিবি বিরুদ্ধে কোনো একটা কিছু বলতেছি, এবং এটা আমার একক অবস্থান না। ছাত্র ইউনিয়নের গত 4-5 বছরের রাজনীতি আপনারা ফলো করলে দেখবেন যে আমরা নিজেদের স্বাধীনতা স্বকীয়তা বজায় রাখার জন্য রীতিমতো যেই সংগঠনটাকে কোট আনকোট আমাদের মাদার পার্টি ধরা হতো একটা সময় পর্যন্ত, তাদের সাথে ওপেন কনফ্রন্টেশনে যাইতেও আমরা কোনো দ্বিমত করি নাই। কারণ আমার গঠনতন্ত্র আমাকে প্রাইমারিলি সার্ভ করতে বলে বাংলাদেশের যেই শিক্ষার্থী সমাজ তাদেরকে, এবং বাংলাদেশের যে মেহনতি মানুষ সেই মানুষকে। কাজে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে আদর্শিক বিরোধিতা, এই আদর্শিক বিরোধিতার প্রশ্নে আমি 100% একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দিয়ে কি বোঝানো হচ্ছে? ধরেন আমি এই ধরনের টক শো দেখছি যেখানে ছাত্র শিবিরের কোনো একজন প্রতিনিধি এসে বিভিন্ন দলের গঠনতন্ত্র খুলে খুলে বলতেছেন যে অমুক দলের অমুক ইয়েতে আছে যে তারা হচ্ছে মূল দলের সাথে যোগাযোগ করতে হবে, অর্থাৎ সংগঠনটা লেজুর ভিত্তিক সংগঠন। এই আলোচনাটা তো অর্থহীন, কারণ আপনি মানে বাংলাদেশের 54 বছর হয়ে গেছে,
এখনো ৭১-এর গণহত্যাকে ডিফেন্ড করার কাজ এই প্রজন্মের, আমার এইটা তার নিজস্ব রাজনৈতিকতার প্রশ্ন। আমি চ্যালেঞ্জ করতে পারি তাকে, আমি ছাত্রদেরকে বলতে পারি যে হ্যাঁ আপনারা তাকে চুজ করেন না, কারণ সে দলীয়তার কথা মেনটেন করে আজকে যে কাজগুলি ইউনুস করছে কালকে সে একই কাজগুলি তারেক জিয়া করলে তা আমি প্রতিবাদ করতে পারবে না, সেটা আমি পলিটিক্যালি করতে পারি, কিন্তু এটার উপর ভিত্তি করে তো আপনি তার রাজনৈতিক অধিকার নির্ধারণ করতে পারেন না। কারণ প্রশ্নটা কখনো লেজুর ভিত্তিকতার ছিল না। মূল সংকটটা যেটা বিশ্ববিদ্যালয়গুলিতে ছিল সেটি হচ্ছে আপনার যে আবাসন এবং আপনার যেই পড়াশোনা, এগুলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতো সরকারি ছাত্র সংগঠনগুলি। কাজে উমামা যে কথা বলছিল সেই সমস্যাটার মূল জায়গাটা হচ্ছে কিভাবে এমন একটা কাঠামো প্রতিষ্ঠা করা যায় যাতে করে কোনো দিনই কোনো সরকার দলীয় ছাত্র সংগঠন আর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কাঠামো এবং বিশ্ববিদ্যালয়ের যে আবাসন কাঠামো সেই আবাসন কাঠামোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। এখন আপনি যদি ৫ই আগস্টের পর দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এই ধরনের কোনো কিছু হয় নাই, যা হয়েছে সেটা হচ্ছে মাথা ব্যথা তাই মাথা কেটে ফেলার রাজনীতি। এবং এইটা যে কি পরিমাণ অনর্থক পপুলিস্ট এবং হাস্যকর কথাবার্তা। আচ্ছা ধরেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা প্রথমে ৪ মাস বললেন তারা যতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলেন তারাও এই তালে তাল দিয়ে গেলেন, বলতেছেন যে ছাত্র রাজনীতি বিলুপ্ত করে দেওয়া উচিত, ছাত্র রাজনীতি থাকা উচিত না। এবার উমামা যদি বলেন যে এখানে দোষগুলা ছাত্র সংগঠনগুলি, এটা খুবই আনফেয়ার, কারণ আমি তখন আমার এক্সিস্টেন্সের জন্য ফাইট করতেছি। আমি নিজে এই স্বৈরাচারী সরকারের আমলে আহত হয়েছি, আক্রান্ত হয়েছি, একবার মাইর খাই আবার ক্যাম্পাসে ফিরে আসছি। এখন আমাকে যদি প্রমাণ করতে হয় যে এই ছেলেটা তার ৬ মাস আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রভাব বলয়ের মধ্যে ছিল, তার কাছে যদি আমার প্রমাণ করতে হয় যে না ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, আমি এই করছি আমি করছি, দ্যাট ইজ এক্সট্রিমলি ডিসরেসপেক্টফুল, অসম্ভব অসম্মানজনক, এটা তো সম্ভব না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কবে প্রথম ছাত্র সংগঠনগুলির সাথে বসছেন সেই আলাপটা করলেই আমাদের অনেকগুলো জট পরিষ্কার হয়ে যাবে। যেদিন অরাজনৈতিকতার মধ্য দিয়ে ক্যাম্পাসে একটু শেষ করে নি কথাটা, অরাজনৈতিকতার মধ্য দিয়ে ক্যাম্পাসে এক ধরনের ভালো পরিবেশ নিশ্চিত করা হবে, এই বুলি দেওয়ার যে সমস্যাগুলোর কথা বলছেন সেগুলো তো আসলে একক সমস্যা, সার্বজনীন যদি বলি, আবাসন সংকট বলি, প্রশাসনিক জটিলতা বলি, সকল ছাত্ররা সমভাবে সেটাতে আক্রান্ত। তাহলে সমাধানের ক্ষেত্রে যেগুলো ইউনিভার্সাল সমস্যা সেক্ষেত্রে ছাত্র সংগঠনগুলো বা এক ছাতা নিতে আসতে পারছে না কেন? জিনিসটা নিয়ন্ত্রণ যারা আমরা তো একরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নেতা মেনে নিছিলাম, জুলাইয়ে তারা সামনে থাকছে আমরা পিছিয়ে দাঁড়াইছি, আমরা তো কোনোটা নিয়ে কোনো কোয়েশ্চেন করতে যাই নাই যে নাহিদ কেন থাকবে, অমুক কেন থাকবে, তমুক কেন থাকবে, এই কোয়েশ্চেন তো আমরা কেউ করতে যাই নাই। আমরা তাদের নেতৃত্ব মানছি, তাহলে তাদের নেতৃত্ব যেহেতু আমরা মানছি, কাজে তারা যেহেতু আমাদের নেতা, কাজে তাদের কাজ ছিল যে ৫ই আগস্টের পর যেহেতু এই সংকটটা হবে বোঝাই যাচ্ছিল, তাহলে কিরকম ভাবে একটা ছাত্র রাজনীতির কাঠামো নির্মাণ করা যায় যে কাঠামো নির্মাণের মধ্য দিয়ে মানুষের রাজনৈতিক যে অধিকার সেই রাজনৈতিক অধিকারও বাস্তবায়িত হয়, আবার শিক্ষার্থীদের যে আবাসনের অধিকার তার যে সহজ কথা একটা ক্যাম্পাসে রাজনীতি করার অধিকার এবং রাজনীতি না করার অধিকার দুইটাই কিভাবে বাস্তবায়িত হইতে পারে সেইটার একটা কাঠামো নির্মাণ করা দরকার ছিল। সেটা করতে হলে সবাইকে আস্থায় নিতে হইতো, সবাইকে বারবার করে ডাকতে হইতো, ডাকে একটা কমন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে সেটা একটা গঠনমূলক সলিউশন। এবং দুর্ভাগ্যজনকভাবে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম প্রাথমিক যখন কাজ গেছেন বিভিন্ন জায়গা থেকে, বর্তমানে ক্যাম্পাসে যেই রাজনীতি চলছে তরুণদের জন্য সেই রাজনীতি কতটুকু নিরাপদ এবং সহনশীল বলে আপনি মনে করছেন? মেঘমাল্লারও বলছিলেন যে রাজনীতি করার অধিকার যেমন থাকবে, না করার অধিকার থাকবে। সহাবস্থানের একটি প্রশ্ন বারংবার বাংলাদেশের রাজনীতিতে উঠে এসেছে, বিশেষ করে ক্যাম্পাসগুলোতে। বর্তমান বাস্তবতার বর্তমান প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন? আসলে সত্যি কথা বলতে ৫ আগস্ট পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে সহাবস্থানের প্রশ্নটা আর বড় হয়ে দেখা দিচ্ছে না, কারণ আবাসনের ক্ষেত্রে এবং একাডেমিয়ার যে এক্সেলেন্স বলেন কিংবা এটার যে সাবলীলতা বলেন সেই প্রশ্নে কিন্তু কোনো ছাত্র সংগঠনই আর কোনো আপোষ করছে না। যেমন আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু ৫ আগস্টের পরে আবাসন নিয়ে প্রশাসনিক সিদ্ধান্তের বাইরে আমরা একজন ছাত্রকেও হলে তুলিনি এবং আমি নিজেও হলে উঠিনি। তো সেই দিক থেকে হিসেব করলে সহাবস্থানের প্রশ্নে এখন বিশ্ববিদ্যালয়ে একটা আমি বলবো যে আগের থেকে অনেক ভালো অবস্থানে রয়েছে, কিন্তু আসলে রাজনৈতিক অবস্থান যদি আপনি জিজ্ঞেস করতে যান এই বিষয়টা অনেকটাই কেওটিক, অনেকটাই বিশৃঙ্খল অবস্থায় আমরা আছি, যেটার একটা বিশদ আলোচনা বন্ধু মেঘ করলো। যে এখানে বিষয়টা যেটা দাঁড়িয়েছে যে আমাদের যে ঐক্যমত্য দরকার ছিল, যে ছাত্র রাজনীতিটা ভবিষ্যতের দিনে আমরা কি করে করব, সেটা কিন্তু আর বাস্তবায়িত হয়নি। এই বিষয়ে কোনো দিক নির্দেশনা ওনারা দেন নাই তখন, এবং এর ফলে যেটা হয়েছে পরবর্তীতে বন্যা হলো, বন্যার প্রেক্ষিতে দেখা গেল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে মিটিং করেছে,
করার পরে যেটা আমরা দেখতে পেরেছি বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সময় দেখা গেছে যে একাধিক ছাত্র সংগঠনকে ওনারা বেশ একটা প্রায়োরিটি দিচ্ছেন। ওনাদের যে নেতৃত্বের প্রশ্নে ওনাদের যে নিরপেক্ষ থাকার কথা ছিল সেই নিরপেক্ষতাটা ওনারা ধরে রাখতে পারছেন না। সেই সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাদের সাথে যে অ্যালায়েন্স সেটা ব্রেক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের আলাদা একটা অ্যালায়েন্স গড়েই কিন্তু তাদের যে রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং কীভাবে আমরা রাজনীতি করব, সামনের দিনের রাজনীতি কীরকম হবে সেটার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ে এখন আছে। এবং আমাদের রাজনৈতিক যে কার্যক্রম এবং আমরা যেটা বলছি যে শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা আমাদের কর্মসূচি গুলো গ্রহণ করব, সে ধরনের কার্যক্রমই কিন্তু আমরা এখন করছি। আমরা কিন্তু কোনো জবরদস্তিমূলক এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ব্যাঘাত ঘটে এই ধরনের কোনো কার্যক্রমই কিন্তু আমরা করছি না এবং অন্য কাউকে করতে উৎসাহিতও করছি না এবং অন্য কেউ করলে সেটা প্রতিবাদও করছি। এটার একটা বিশদ আপনি এটা একটা বিশদ এক্সপ্রেশন আপনি দেখবেন যে আমাদের যে ডাকসু সংস্কার প্রস্তাবনা বলেন কিংবা যে কোনো জায়গায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কথা বলেন, আমরা কিন্তু এখানে গণতান্ত্রিকতার একটা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সবাইকে উৎসাহিত করছি। তো সেই দিক থেকে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রশ্ন যদি আপনি বলেন, আমরা যেমন শিক্ষা আপনারা যেই রাজনীতি করেন, যেই রাজনীতি চর্চা করেন, এটা একেবারে স্বাধীন কিংবা একেবারেই পরাধীন ব্যাপারটা কিন্তু রাজনীতি থেকে অথবা যে কোনো সংগঠনে এরকম হয় না। একটা নিয়মতান্ত্রিক পন্থায়, এটা কালচার হোক কিংবা লিখিত নিয়ম হোক, একটা নিয়মতান্ত্রিক পন্থায় তার কর্মপন্থা বলেন এবং তার যে কর্মসূচি বলেন দুইটাই নির্ধারিত হয়। তো এখানে কিন্তু আমরা একটা মিথস্ক্রিয়া জারি রাখি সবসময় যে এখানে অবশ্যই প্রস্তাবকের ভূমিকাটা থাকে আমাদের। আমরা যারা ছাত্রদল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, তারা কিন্তু স্বাধীনভাবেই নিজেদের যে প্রস্তাবনাগুলো রাখেন। এই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বলেন কিংবা সামাজিক প্রেক্ষাপট বলেন বা রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, এই প্রেক্ষাপটগুলোকে মাথায় নিয়ে কোনগুলো আমাদের করা উচিত হবে না উচিত হবে সেই ক্ষেত্রে আমাদের যিনি সাংগঠনিক অভিভাবক আছেন উনি মাঝে মধ্যে মতামত থাকলেও স্বতন্ত্র একটি অবস্থান ধরে রাখার প্রয়াস জারি থাকে। উমামা ফাতেমা, এই পর্ব আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছিলাম বুঝতেই পারছি যে যেই নবনীতি সূচনা ঘটেছিল সেখানে ইতোমধ্যেই বিভেদের সুব্রত চর্চা আমরা দেখে এসেছি। তাহলে কি আবারও সেখানে ঘুরে যেতে হবে নাকি এখান থেকেও আসলে উত্তরণের পথ আছে? ধন্যবাদ। এখনো পর্যন্ত আমরা ক্যাম্পাসগুলোর যে পরিস্থিতি দেখছি, আগের যে দখলদারিত্বের পরিবেশটা ছিল, একেবারে 100% হল দখল হয়ে থাকতো, হলে কে উঠবে না উঠবে সবকিছু কিন্তু একদমই ছাত্রলীগ কন্ট্রোল করতো। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তত আমরা মেয়েদের হলে আমরা যেটা করেছি যে সম্পূর্ণ হল প্রশাসনকে আমরা এখানে একটা অথরিটি হিসেবে বলে দিয়েছি যে আমরা মেয়েদের কোনো প্রকার হস্তক্ষেপ এখানে থাকবে না। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে তাদের হেল্প লাগবে তাহলে সরাসরি হল প্রশাসনই এই জিনিসটা ডিল করবে। যদি আমরা দেখেছি ছেলেদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হয়েছে। আমি প্রথম দিকে বিষয়গুলো জানতাম না, পরবর্তীতে যখন খোঁজখবর নেওয়ার পর জানতে পারি যে ছেলেদের 5 আগস্টের পরে প্রচুর ছেলেরা এমনিতেই হলে উঠে গিয়েছিল এবং তাদের একটা তালিকা দেখা গেছে তারা হল প্রশাসনকে দিয়েছে এবং পরবর্তী সময়ে যারা হলে লিগালি অ্যাপ্লাই করে উঠতে গিয়েছে সেই স্টুডেন্টগুলো কিন্তু সহজে আর হলে উঠতে পারেনি। এটা কিন্তু অনেক ধরনের জটিলতা ক্রিয়েট করেছে। ইভেন এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনের শিক্ষার্থীরা ভর্তি হয়েছে, ক্লাস শুরু হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে ছেলেদের হলগুলা কেন্দ্রিক কিন্তু ছাত্রকে তোলা হয়েছে ছেলেদের হলে। ছাত্ররা যেটা হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে যেহেতু এখানে কোনো অথরিটি ছিল না, তো ছাত্ররা ইন্ডিপেন্ডেন্টলি এখানে কিন্তু হলে উঠে যায়। মানে আগে যেমনটা দেখা যেত অনেকটা রাজনৈতিক বিবেচনায় একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সুনির্দিষ্ট দল মত তাদের অনুসারীদেরকে তুলতো, এক্ষেত্রে কি ব্যাপারটা তেমনই নাকি কিছুটা ভিন্ন? এক্ষেত্রে হয়তো এখানে আমার দুজন ভাই আছে, ওনারা আরো বেটার বলতে পারবে যে ছেলেদের হলে প্রসেসটা কি ছিল। তবে আমার যেটা অবজারভেশন ছিল যে স্টুডেন্টদের মধ্যে যে আগে এসেছে, ধরেন 6 আগস্ট বা 7 আগস্ট যে খুব তাড়াতাড়ি হলে চলে আসছে, সে গিয়ে যে কোনো একটা রুমে যেটাতে আগে কোনো ছাত্রলীগের নেতা বসবাস করতো সেখানে তারা আমি এই প্রসঙ্গে একটু তামির কাছে জানতে চাই। এখানে একটু আমি জাস্ট হল প্রশাসনের যে একটা কমপ্লিট অথরিটি এখানে এস্টাবলিশ হওয়ার কথা সিট দেওয়ার ক্ষেত্রে, সেই অথরিটি এখনো পর্যন্ত ছেলেদের হলগুলোতে তৈরি হয়েছে কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। এবং এই আপনি যে কোশ্চেনটা জিজ্ঞেস করলেন যে সামনের দিনে রাজনীতিকে আবার পুরনো সময়ের মতো দখলদারিতে রাজনীতিতে পরিণত হতেই পারে কিনা, এই প্রশ্নগুলো অনেক বেশি। আমরা এই ছাত্রদের যে হলগুলো কতটুকু আসলে এখানে প্রশাসনিকভাবে সিট এনশিওর করতে পারবো সেটার উপর নির্ভর করে। যদি আমরা প্রশাসনিকভাবে সামনের দিনগুলোতে ফার্স্ট ইয়ার থেকে বিবেচনায় রেখে হলে সিট দেওয়া হয় তাহলে আগের মতো দখলদারিত্বের রাজনীতি আসলে ফেরত আসবে না। মল্লিক ওয়াসিউদ্দিন, আমি আপনাকে উমামার কথার প্রেক্ষাপটে ক্ষেত্রে যারা উঠলো, তাহলে এই মুহূর্তে নিয়ন্ত্রণ আসলে কাদের, কোন বিবেচনায় কারা হিসেবে ব্যবহৃত হবে না কিংবা হবে সেই সংশয় থেকে যাচ্ছে কিনা?
জি, সত্যি কথা বললে 5 আগস্টের পরে যে সিনারিও সে বলল এটা কিন্তু অনেকাংশে সত্যি। আমরা এমনও দেখেছি যে আমাদের নেতারা হলে শুধু যাবে, তারা যেমন আমাদের সংগঠন থেকে কঠোর নির্দেশনা ছিল যে প্রশাসনিক কোনো মানে প্রশাসন অ্যালাউ করা বাদে কিংবা আবেদন করা বাদে কেউ একজনও যাতে মানে হলে না ওঠে। তো সেই নির্দেশনা মোতাবেক কেউ কিন্তু হলে উঠেনি, আমি নিজেও উঠিনি, আমি নিজেও একজন উদাহরণ এখানে যদি আপনি বলেন। আমাদের যারা ইভেন মাস্টার্স পর্যন্ত যারা ছিল, অনার্স এবং মাস্টার্স, তাদের অনেকেই কিন্তু উঠেনি বলে দেখা গিয়েছে যে যখন হলে যেতে চেয়েছে, যেমন নিজের হল, একটি উদাহরণ আমি দিব যে সার্জেন্ট জহুরুল হক হলে আমাদের নেতৃবৃন্দ আড্ডা দিতে গিয়েছে একটা জায়গায়, দেখা গেছে জহুরুল হক হলের গেটে, সেখানে একদল শিক্ষার্থী যারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী বলে পরিচয় দেয়, তারা কিন্তু গিয়ে তাদেরকে মারার চেষ্টা পর্যন্ত করেছে যে ছাত্র দলের ছেলেরা কেন হলের গেটে আসবে। তারা কিন্তু উঠতে যায়নি, এখানে লেটস মেক ইট ভেরি ক্লিয়ার। আরও একটা মানে লজ্জাজনক ঘটনা এই জহুরুল হক হলকে কেন্দ্র করেই কিন্তু ঘটেছে, যে বিপ্লবী ছাত্র মৈত্রীর যে সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, তাকে কিন্তু অনেকটা মানে অস্ত্রের মুখেই হল ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তেমনি আমাদেরও অনেক শিক্ষার্থী যারা দেখা গেছে একই টাইমে, এই যে উমামা বললো সেভাবে রুমে উঠে গিয়েছিল, তাদেরকে অনেকেই আমাদের ছাত্রদলের কর্মী রয়েছেন এবং যারা এমনও আছেন যে পূর্বেকার ছাত্রদলের পদস্থ এবং বর্তমান ছাত্র যারা মানে তারা নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে, মানে এটা তো তাহলে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির জন্য সুখবর। এখানে আরেকটি মানে কথা বলতে হয় যে এই যে সাধারণ শিক্ষার্থী কোট আনকোট, এই জায়গায় এখন আমরা সাধারণ শিক্ষার্থীর টার্মটাই ব্যবহার করা ছেড়ে দিয়েছি, কারণ এই সাধারণ শিক্ষার্থীর নাম ধরে উমামাও এখানে বলল যে আমাদের 5 আগস্টের পরে যেসব মিছিল মিটিং হয়েছে সাধারণ শিক্ষার্থীদের নাম ধরে, এগুলোর পেছনে কিন্তু রাজনৈতিক এজেন্ডার অধীনে নিয়ে আসা কিংবা ছাত্র সংগঠনগুলোকে অন্যায়ভাবে বিভিন্ন জিনিসে অ্যাকিউজ করা, সেগুলোর হাতিয়ার হিসেবে এই যে সাধারণ শিক্ষার্থী ব্যানারটাকে অনেক বেশি ব্যবহার করেছে। এই জন্য আমরা মাঝে মধ্যে এখন বলি প্রকৃত সাধারণ শিক্ষার্থী অথবা প্রকৃত সাধারণ শিক্ষার্থী, সেটাই কিভাবে খুঁজে পাবো? মেঘমল্লার আপনার কাছে আমি একটা ছোট ক্রাইসিস আছে। তো স্টুডেন্টদের জেনারেল টেন্ডেন্সি ছিল হলে উঠে যাওয়ার, এবং তাদের একটা বড় অংশের তালিকায় কিন্তু আসলে প্রশাসনের কাছে আছে, কিন্তু প্রশাসন আসলে কখন হলে উঠবে, কখন হল ছাড়বে, এই নিয়ন্ত্রণটা এখনো পর্যন্ত প্রশাসন স্থাপিত হয়েছে কিনা সেটা বিষয়ে আমার সন্দেহ আছে। কিন্তু সবাই যে পলিটিক্যাল পারপাসে উঠেছে এটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমি মেঘমল্লার আপনার কাছে ঠিক ওই বিষয়টাতেই জানতে চাই, সাধারণ শিক্ষার্থীদের একটি রাজনীতির আবির্ভাব নতুন করে দেখছি, রাজনৈতিক বাস্তবতাও যেটা, একই সাথে আপনারা যারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করে আসছেন, এই যে আধিপত্যের রাজনীতি, সেখান থেকে অবসান ঘটে সহাবস্থান বা ফোর্সগুলোকে ফাইজলামি করেও সাধারণ শিক্ষার্থী বলা উচিত না। এটা একটা খুব বড় গোলযোগ সৃষ্টি হয়েছে গত 5 আগস্টের পর থেকে, যে আমরা তো কোট আনকোট সাধারণ শিক্ষার্থী বলতেছি। এবার এটার মধ্যে থেকে একটা অবস্থা তৈরি হতে পারে যে সাধারণ শিক্ষার্থী ভাবতে পারে যেখানে ছাত্রদল ছাত্র ইউনিয়নের নেতারা বসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে খারাপ কথা বলতেছে কেন। সাধারণ শিক্ষার্থী যদি আমি ধরি যে 1000 ছেলেপেলে রাজনীতি করে, তাহলে 39,000 ছেলেপেলে সাধারণ শিক্ষার্থী। তা এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে মিছিল, এই মিছিল অনলাইন অফলাইন মিলায় সব মিলায় লোক খুঁজে পাওয়া যাবে 200-300, তাহলে বাকিরা সাধারণ শিক্ষার্থী না? সাধারণ শিক্ষার্থীদের অন্য 1000টা ক্রাইসিস আছে, শিক্ষার্থীদের রাজনীতি নিয়েও নানান রকম ক্রাইসিস আছে, নানান রকম আপত্তি দ্বিমত আছে। কিন্তু 5 আগস্টের পর যে অর্কেস্ট্রেটেড কাজটা করা হয়েছে সেটা রাজনৈতিক কারণেই করা হয়েছে। এখানে মুশকিলটা হচ্ছে যে গোটা দেশটা চলবে রাজনীতিতে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো বিচ্ছিন্ন দ্বীপ না, ঢাকা বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের একদম স্ম্যাক সেন্টারে, একদম ঢাকা শহরের মাঝখানে একটা জায়গা, তাহলে সেখানে রাজনীতি তো থাকবেই। যারা আমরা বুদ্ধিমান, আমাদের কাজ ছিল যে রাজনীতিটা কেমন হবে, যে গুপ্ত হবে না ব্যক্ত হবে। যদি গুপ্ত রাজনীতি হয় তাহলে সেটার উপর কোনো ধরনের কোনো জবাবদিহিতা লাগু করা যাচ্ছে না, যদি ব্যক্ত রাজনীতি হয় তাহলে সেটার উপর জবাবদিহিতা লাগু করা যাচ্ছে। কাজে আমাদের আকাঙ্ক্ষা হওয়ার কথা ছিল যে আমরা যত দ্রুত সম্ভব একটা মুক্ত রাজনীতি, একটা মানে ওপেন রাজনীতি আমরা চাই। আর এই আবাসন সংকট নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রথম স্টেক হোল্ডার বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট, এই বিষয়ে কোনো দ্বিমতের কোনো জায়গা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয় তো একটা সামাজিক পরিসর। আজকে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার কথা বলে টিএসসি থেকে সাবেক শিক্ষার্থীদেরকে তুলে দেওয়া হচ্ছে। তাহলে বিশ্ববিদ্যালয়কে ক্যান্টনমেন্ট বানানোর বা বিশ্ববিদ্যালয়কে চাপায় নিয়ে আসার যে চেষ্টা, এই চেষ্টা কিন্তু যারা আজকে মনে করতেছেন যে এটার মধ্য দিয়ে আমি খুব অন্যান্য রাজনৈতিক দলদেরকে খুব ঘায়েল করতেছি, সেই আলাপ আলোচনা হিসেবে